সত্যি, আমি যদি তোমার জীবন থেকে চলে যাই তাহলে কি খুব খুশি হবে? আমি অনেক অনেক খুশি হব। আর শোন, আমি ডিভোর্সের আবেদন করেছি। উকিল সাহেব বলেছে মাস তুই সময় লাগবে, তারপরেই তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়। বলে জেরিন হনহন করে চলে যায়। আজকে কেন জানি রাসেলের অনেক বেশি কষ্ট হচ্ছে আগের থেকে। কেন জানি মনে জেরিন কারো মায়া জড়িয়ে পড়তেছে। চোখের পানি মুছে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। তখনই রাসেলের ফোনে একটা কল আসে। কলটা হেডকোয়ার্টার থেকে অফিসার আদিল করে, তাই রিসিভ করে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রাসেল সাহেব, আমি ভালো আছি। আর আপনি যেইভাবে বলেছেন আমি সেইভাবে সব ব্যবস্থা করেছি। আপনাকে কেউ সহজে চিনতে পারবে না। ধন্যবাদ, আপনি ভালো করেছেন। আমার সম্পর্কে তো আপনাকে সবটা খুলে বলেছি। আমি আশা করি আপনার সম্পূর্ণ সাপোর্ট আমি পাবো। আরে সেটা নিয়ে চিন্তা করবেন না, আমি আছি তো আপনার সাথেই। আপনাকে কেউ খুঁজতে পারবে না। আর হ্যাঁ, একটা কথা, একটা সন্ত্রাসী চক্রের খবর পাওয়া গেছে আমাদের এইদিকে, যেটার দায়িত্ব পড়েছে পুলিশ অফিসার জেরিনের উপরে। আমি চাই এটাতে আপনিও একটু কাজ করেন ছদ্মবেশী হিসাবে। কি বলেন? জেরিনের উপরে এই কেসের দায়িত্ব পড়েছে? তাহলে এই সন্ত্রাসী চক্র তো অনেক ভয়ঙ্কর। আমি কাজ করব, সমস্যা নেই, কোনো চিন্তা করবেন না। ধন্যবাদ। আর যত খবর বা সাহায্য লাগে আমাকে জানাবেন, আমি যতটা পারি সাহায্য করার চেষ্টা করব, যদি আপনি সব করতে পারেন। স্যার, আপনি কোনো চিন্তা করিয়েন না। আপনি শুধু ওই সন্ত্রাসীদের লিডারকে তার কিছু তথ্য দেন। তারপর আরো কিছু কথা বলে রাসেল ফোনটা কেটে দেয়। আবারও সামনের দিকে হাঁটা শুরু করে। ও, আপনারা তো আবার ভাবতেছেন রাসেলের কাছে ফোন আসলো কি করে। আসলে কাজের জন্য আদিল সাহেব একটা ফোন দিয়েছে। কারণ তো আপনারা শুনতেই পারলেন উপরে। হঠাৎ রাসেলের সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়ে যায়। রাসেল তো একটু ভয় পেয়ে যায়, কেননা এইভাবে আচমকা সামনে গাড়ি দাঁড় করালে ভয় পাওয়াটা কিন্তু স্বাভাবিক। কিন্তু গাড়ি থেকে যে বেরিয়ে আসে তাকে দেখিয়ে রাসেল ভয় দূর পালিয়ে যায়, কেননা সে হলো রায়হান চৌধুরী, যাকে রাসেল বাঁচিয়েছিল। কি ব্যাপার রাসেল, কেমন আছো? জানো, তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু একটা দিনও কোথাও পাইনি। আজকে পেয়েছি। এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আর আমাকে পাবেন কি করে? আমি তো গ্রামে থাকি। এখানে প্রায় 7 মাস হলো এসেছি, কিন্তু আপনার ঠিকানা বা ফোন নম্বর কোনোটাই আমার কাছে নেই, তার জন্য যোগাযোগ করতেই পারিনি। কি বলো তুমি? 7 মাস হলো আমার শহরে আসছো আর আমি খুঁজেই পাই না? এটা কিন্তু কাঁধের উপরে গামছা রেখে আশেপাশে খোঁজার মতো হলো, তাই না? একদম ঠিক বলেছেন। তা আপনি এদিকে কোথায় যাইতেছেন শুনি? আমি অফিসে যাচ্ছি, হঠাৎ তোমাকে দেখে ফলো করতে শুরু করি। কিন্তু তুমি ফোনে কথা বলছিলে দেখে ডাকিনি। এখন চলো আমার সাথে বাসায় যাবি। তোমার আন্টি তোমার জন্য অনেক চিন্তা করে। আমি তো বাজার করতে এসেছি, এখন কিভাবে যাব বলেন? তার চেয়ে বরং আপনার ঠিকানা আর ফোন নাম্বারটা দিন, আমি আগামীকাল ঘুরে আসবো আপনার বাসা থেকে, কেমন? এই কথাটা অবশ্য খারাপ বলো নাই, কারণ তুমি তো একটা কাজেই যাচ্ছ, আর কাজের সময় বিরক্ত করাটা আমারও উচিত না। তারপর রাসেল রায়হান সাহেবের সাথে আরো কিছু কথা বলে বাজার করে বাসায় চলে আসে। বাসায় এসে দেখতে পায় জেরিন সোফায় বসে এক মনে ল্যাপটপ দিকে তাকিয়ে কি যেন করতেছে। তুমি না বললে আজকে আসতে নাকি তোমার দেরি হবে? তাহলে এমন সময় যে বাসায়, শরীর খারাপ নাকি? রাসেলের কথায় জেরিন সামনের তাকাতেই দেখতে পায় রাসেল উপরের কথাগুলো বলছে। ওই, তোর বাজার করতে কত ঘন্টা সময় লাগে? হুম, নাকি বাহিরে গিয়ে কাজ ফাঁকি দিতে পারোস তার জন্য ঘুরে বেড়াস? কোনটা? না, আমি বাজারে তো গিয়েছিলাম, আর এমনিতেই বাজারটা ভালোই দূরে, আর রাস্তায় বের হলেই শুধু জ্যাম আর জ্যাম। যা, আর এখন গিয়ে বাজারগুলো গুছিয়ে রাখ। তা না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনতেছিস? দেখছেন কি ফাজিল মেয়ে, সে নিজে আমাকে দাঁড়া করিয়ে এতগুলো কথা শোনাচ্ছে, আর এখন কি বলে দেখছেন তো? একে বলে জোর যার মূল লোক তার। এই, তুই বিড়বিড় করে কি বলতেছস? হুম, মনে হয় আমাকে গালাগালি করতেছস, তাই না? এইসব বললাম বলে? আরে না, আমি কি তোমার নামে কোনো কিছু বলতে পারি বলো? তুমি হাজার হলেও আমার বিশেষ দজ্জাল বউ বলে কথা। এই, কি বললি? আমাকে দজ্জাল বললি, তাই না?
ফজিল একটা। যাক বাবা, জোর বাঁচা বেঁচে গেছি। যদি ওখানে থাকতাম তাহলে আমার আস্ত রাখতো না, লবণ মরিচ ছাড়াই আমাকে চিবিয়ে খেয়ে বলতো। এইভাবে অনেক সময় পার হয়ে যায়, তবু জেরিন সেইভাবে সোফায় বসে কাজ করতেই থাকে। খাবার খাওয়ার কথা যেন তার মনেই নেই। আচ্ছা জেরিন, তুমি তখন থেকে কী সব করতেছো বলো তো? আমি কিছুই বুঝি না। আর ওই জিনিসটাই বা কি যা দিয়ে এইভাবে কাজ করতেছো? আরে গাধা, এটা হলো ল্যাপটপ। আর আমাকে উপর থেকে একটা কাজ দিচ্ছে সন্ত্রাসী চক্রকে ধরার জন্য। সেটা নিয়ে নানান ধরনের কাজ করতেছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কাজ অনেক করেছো। এখন চলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার খাবে। দরকার হলে কাজ পরে করবে, আগে খাওয়া দাওয়া পরে কাজ। মনে রাখবে, বিয়ের শান্তি তো পুরো দুনিয়া শান্তি। রাসেলের এই কাণ্ড কেন জানি জেরিনের অনেকটাই ভালো লাগলো, তাই কিছু বলতে পারলো না। সে জানে না কেন ভালো লাগলো। তারপর জেরিন গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নেয়, সাথে রাসেলও খেয়ে নেয়। পরে আবারও জেরিন কাজ করতে থাকে, আর রাসেল বসে বসে দেখছে আর এটা সেটা বলে জেরিনকে বিরক্ত করতেছে, যার কারণে জেরিন অনেকটা বিরক্ত হচ্ছে আবার খুশি হচ্ছে। এইভাবে আজকের দিনটা পার হয়ে যায়। সকালে খাবার খাওয়ার সময় জেরিন, তুমি তো অফিসে যাবে, আমি একা একা বাসায় বসে কি করব? তাই বলছিলাম কি আমি কোথাও ঘুরে আসি। আচ্ছা যাস, তবে তুই তো এই শহরে তেমন কিছু চেনস না, তাই আবার হারিয়ে যেন না যাস। হারিয়ে গেলে তাই কি? আর যদি হারিয়েও যাই তাহলে তো আমার পুলিশ বউ আছেই, ঠিকই খুঁজে বের করবে। হ, আমার তো খাইয়া কাম নাই তোকে খুঁজতে যাব। আমার এমনিতেই হাতে কত কাজ। আচ্ছা তুই থাক, আমি অফিসে গেলাম, ড্রাইভার বসে আছে। আচ্ছা যাও, সাবধানে থেকো। আর দুপুরে খাবার নিয়ে কি আমি অফিসে চলে আসবো নাকি? না, সেই ভুলটা মনের ভুলেও করবি না। এমনিতেই আমার মান সম্মান কিছুই নেই, আর তুই খাবার নিয়ে আসলে তো আরও থাকবে না। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। আর দুপুরে খাবার খেয়ে নিও। তুমি তো আবার খাবার আমি না বললে খেতেও চাও না ঠিক মতো। জেরিন রাসেলের শাসনের সুরে কথাগুলো শুনে বের হয়ে যায় অফিসের উদ্দেশ্যে। এইদিকে রাসেল সব কাজ শেষ করে মোবাইল বের করে আদিলের দেওয়া তথ্যগুলো দেখে নেয়। সন্ত্রাসী লিডারের নাম হলো ডিজে কবির, সবাই নাকি ওকে ডিজে বলেই চেনে। তারপর সব কিছু দেখে রাসেল বাসা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সেখানে চলে আসে, যেখানে সন্ত্রাসীদের আড্ডা করতেই হামেশাই দেখা গেছে। কিন্তু রাসেল এসে কিছু জানতে না পারে আবার চলে যায়। তাই রাসেল ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল সে এখন রায়হান সাহেবের বাড়িতে যাবে, আর সেই উদ্দেশ্য রওনা হয়ে পড়ে। কিছু সময় পরে পৌঁছেও যায়। এদিকে মিসেস রহিমা চৌধুরী সোফায় বসে পত্রিকা পড়তেছিল, আর রায়হান চৌধুরী বসে কি যেন করতেছে। তখনই রাসেল এসে দরজার কলিং বেলটা বেজে ওঠে। এখন আবার কে এলো? নিধি মামুনি, গিয়ে একটু দেখ তো কে এলো। আমি তো পত্রিকা পড়তেছি। ঠিক আছে বড় আম্মু, তুমি থাকো, আমি এখন যাচ্ছি। ও, আপনাদের তো বলাই হয়নি নিধিটাকে। নিধি হলো রায়হান চৌধুরীর ভাই ডাক্তার সজীবের একমাত্র মেয়ে। এইবার ডাক্তারই পড়তেছে, খুবই মিষ্টি দেখতে এবং ব্যবহারটাও মিষ্টি। তার মাঝে একটু জালের ছিটাফোটাও নেই বললেই চলে। নিধিকে দরজা খুলে থয় দাঁড়িয়ে আছে রাসেলকে দেখে, আর রাসেল তো নিধিকে ওই অবস্থায় ফেলে ভিতরে চলে আসে। আর রহিম আর রায়হান সাহেব রাসেলকে দেখতে পেয়ে খুব খুশি হয়। রহিমা চৌধুরী এসে রাসেলকে দৌড়ে এসে জড়িয়ে ধরে। রাসেল তো অবাক হয়ে যায় এইভাবে জড়িয়ে ধরার কারণে। নিধি এখনই সেই আগের মতো দরজায় দাঁড়িয়ে আছে, আর ঠিক তখনই বাইরে থেকে নিধির বাবা মিস্টার সজীব বাড়িতে আসে, আর দরজায় নিধিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাতে তুড়ি বাজিয়ে বলে, কী রে নিধিমা, তোর আবার কি হলো যে দরজার কাঠপুতলির মতো এভাবে দাঁড়িয়ে আছিস? নিধির মুখে কোনো কথাই নেই, সেজন্য একটা ধ্যানের মধ্যে আছে। সেটা দেখে নিধির বাবা নিধিকে একটু চাকুনি দিয়ে দেয়। কে কে? ও পাপা, তুমি কখন আসলে? আমি তো একটু আগে আসলাম, আর আসার পর থেকে দেখছি তুই এভাবে দরজায় দাঁড়িয়ে আছিস। কাহিনীটা কি একটু খুলে বলতো মা? না বাবা, তেমন কিছু না, যাও তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর হ্যাঁ, আম্মু কিন্তু আজকে সেই লেভেলে রেগে আছে তোমার উপর। কি বলিস? তোর মা যদি রেগে থাকে তাহলে তো আমার আজকে রক্ষা নেই। তা মামুনি, তোর মা কি নিয়ে রেগে গেছে? তুমি জানো না আজকে নানুর মৃত্যুবার্ষিকী? আমরা সবাই সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, আর তোমার আসার নামগন্ধ নেই। ওরে, আমার সেই কথা মনেই নেই।
এখন যে কি ঝড় আমার উপর দিয়ে যাবে আল্লাহ ভালো জানে। আচ্ছা মা, তুই একটু তোর মার হাত থেকে বাঁচিয়ে দে না, তোর কথা তো একটু না শুনে পারবে না। আমি মেয়ে হয়ে তোমার এই উপকারটুকু করতেই পারি, তবে আমাকে শপিং করিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এই নে 20,000 টাকা, কিন্তু তোর মা যেন রাগী কণ্ঠে আমার সাথে কথা না বলে। রাগী কণ্ঠে কথা বলবে কিভাবে? আম্মু তো রাগ করেই নি, আমি তো এমনি তোমাকে ভয় দেখালাম বলেই বড় আম্মুর পেছনে লুকিয়ে পড়লাম। এই ফাজিল মেয়ে, দাঁড়া আমার সাথে মজা করিস। সবাই তো বাবা মেয়ের এসব কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। এদিকে রাসেল মনে মনে ভাবতেছে, কি মেরে বাবা, পুরোই ঝালমরিচ। শপিং করার জন্য বাবার থেকে কীভাবে টাকা নিল? সজীব, এবার থামতো, অনেক মজা করেছিস। দেখছিস না নিধি নিরাপদ স্থানে এসে লুকিয়েছে। রাসেল, পরিচয় করিয়ে দিই, এ হলো নিধি, এই বাড়ির একমাত্র মেয়ে। এইবার ডাক্তারি পড়তেছে, আর হাসি মাস্তির মধ্যে দিয়েই সারাক্ষণ পুরো বাড়ি মাথায় করে রাখি। আরে রাসেল, তুমি কখন আসলে? আর আমি তো এত সময় তোমাকে খেয়ালই করিনি। একটু আগে এসেছি, আর দেখবেন কি করে, আপনার খেয়াল তো আন্টির কাছে ছিল। রাগে না জানি কি করে বসে। রাসেলের কথা শুনে সবাই ফিক করে হেসে ওঠে। আরে তেমনটা না, এই ফাজিল মেয়েটা কাউকে তার হাত থেকে ছাড় দেয় না, একদম ফাজিল একটা। বড় মা দেখছো বাবা আমার নামে কী সব বলে, আমি কিন্তু সেই রাগ করব তুমি বাবাকে বকা না দিলে। নিধিমা, তুই শান্ত হ, আমি আছি না, তাহলে তোর কিসের চিন্তা? আর এই যে ডাক্তার সজীব, আমার মেয়ের নামে এইসব কি বলো? আমার মেয়েকে একদম ফাজিল বলবে না, এই আমি বলে দিলুম। আচ্ছা বড় মা, এই ছেলেটাকে এর আগেও আমাদের বাড়িতে কখনো দেখিনি, আজকে আবার কোত্থেকে আসলো? আরে নিধি, এটা হলো আমার ছেলে, যে তোর বড় আব্বুকে নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছে। ওর নাম রাসেল, গ্রামে থাকে। রাসেল তো অবাক, এইভাবে ওকে সন্তান বলে পরিচয় করিয়ে দেওয়াতে। ওর চোখে পানি স্পষ্ট বোঝাই যাচ্ছে। বাবা, তুই কান্না করতেছিস কেন? আমি তোকে নিজের সন্তান বলেছি, তাই কান্না করছিস তাই না? সরি, আমার ভুল হয়ে গেছে। আম্মু, তুমি ভুল কেন করে বলো? আসলে আমি তো জন্মের পর বাবাকে দেখেছি বলে কখনো মনে পড়েনি। তাই যখন আমাকে সন্তান বলে পরিচয় করিয়ে দিলা, তখন খুশিতে চোখে পানি আটকে রাখতে পারলাম না। বাবা, তুই কান্না করিস না, তোর মা বাবা নেই তো কি হয়েছে? আমি তোর মা। কি আমাকে মা বলে মেনে নিতে পারবি তো? কেন না? তোমাদের মতো ভালো মনের মানুষ কি পৃথিবীতে আছে নাকি? তোমাদের সন্তান হয়ে থাকাটাও আমার বড় ভাগ্যের ব্যাপার। রাসেল, তাহলে আজ থেকে তুই এই বাড়িতেই থাক, কেমন? না বাবা, আমি এখানে একটা বাড়িতে কাজ করি, আমি সেটা রেখে এখানে থাকতে পারবো না। দেখ বাবা, আমাদের কি কম আছে যে তোকে মানুষের বাড়িতে কাজ করতে হবে? মা, কোনো কাজই কিন্তু ছোট না। আর আমি তো আর নিধি আপুর মতো লেখাপড়া করতে পারিনি যে মানুষের বাড়িতে না কাজ করে অন্য কাজ করতে পারবো। রাসেল নিধিকে আপু বলাতে তো নিধি সেই লেভেলে রেগে যায় আর বলে, বড় মা, তোমার গুণধর ছেলেকে বলে দাও আমাকে যেন আপু না বলে। আমি কোন দিক দিয়ে ওর আপু লাগে? মনে হয় চোখ দিয়ে আগুন বের হচ্ছে, এখনই রাসেলকে খেয়ে ফেলবে। এই মেয়ের রাগ থেকে রাসেল তো ভয় চুপসে যায়। নিধিমা, রাগ করুস কেন? ছোট, তাই নাম ধরেই ডাকতে পারিস, আবার যদি ইচ্ছে হয় তাহলে পেতনি বলেও ডাকতে পারোস। এই কথা শুনে নিধি তো আরো রেগে যায়, মনে হয় বোমাটা এখনই ফেটে যাবে। বড় মা, ভালো হচ্ছে না কিন্তু, রাসেলকে কি বলে দিচ্ছ? এই রাসেল তোর বড়, তাহলে নাম ধরে কেন ডাকছিস? দেখো বড় মা, আমি রাসেলকে নাম ধরে রাখবো, ভাই বলতে আমার বই গেছে। ফাজিল মেয়ে একটা। নিধি, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমাদের এখনই যেতে হবে। এভাবে অনেক কথা বলে রাসেলকে মিসেস রহিমা চৌধুরী নিজের হাতে খাবার খাইয়ে দেয়। রাসেলের চোখ দিয়ে বৃষ্টির মতো জল পড়ছিল। এটা কষ্টের বৃষ্টি নয়, সুখের বৃষ্টি। আর যদি তার মা থাকতো তাহলে হয়তো রোজ এইভাবে খাবার খাইয়ে দিত। জানিস বাবা, আমার ছেলেটা আজ থাকলে ঠিক তোর মতোই হতো। জানি না ও এখনো এই পৃথিবীর বুকে আছে কি না। রাসেল ওর মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে, কেঁদো না, তোমার চোখের পানি দেখলে কেন জানি আমারও কান্না পায়। একটুও সহ্য হয় না তোমার চোখের পানি। এইভাবে আরো অনেক কথা বলে সবাই।
আজকে যেন চৌধুরী পরিবারে একটু হলেও সুখের ছায়া পড়েছে। বাবা চল আমাদের সাথেই। কোথায় যাব আমি? অনেকটা অবাক হয়ে পড়লাম। নিধির নানুর মৃত্যুবার্ষিকী আজকে, তাই আমরা সবাই সেখানে যাব। আর তুই না গেলে আমি একটুও যাব না, এই আমি বলে দিলাম। রাসেল কি বলবে এখন সেটাও একটু ভাবতে পারলো না। সেখানে গেলে তো অনেকটাই দেরি হবে, আর দেরি করে বাসায় গেলে জেরিন ইনকাউন্টার করে মারবে। এইদিকে মায়ের মন খারাপ হবে, না গেলে কি করবে সেটা যেন ভেবেই পাচ্ছে না। মা দেখো, আমি তো অন্যের বাসায় কাজ করি, আর সেখানে গেলে তো অনেক দেরি হবে। তোমরা বরং কি ঘুরে আসো, কেমন? রাসেল দেখ, ভাবির রাগ তুলিস না। ভাবির কথা এবারে কেউ ফেলতে পারে না। আর একটু সময়ের জন্যই তো, কিছু হবে না। তুই বরং সেখান থেকে চলে যা। আসলে রহিমা চৌধুরীর দিকে তাকিয়ে দেখলো এখনো অন্যদিকে মুখ করে আছে, তাই রাসেল কিছু না ভেবেই বলল, আচ্ছা চলো যাচ্ছি। আমি কিন্তু বেশি দেরি করতে পারবো না, সেখান থেকে চলে আসবো। আমাকে আটকাতে পারবে না আবার তোমাদের সাথে এখানে আসার জন্য। তারপর সবাই আর কোনো কথা না বলে গাড়ি করে নিধির মামা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বেশি দূরে না। এদিকে নিধি আর রাসেল এক গাড়িতে, তাই নিধি শুধু বারবার রাসেলের দিকে চোখে তাকাচ্ছে, যেটা রাসেলের একটু ভালো লাগতেছে না। ওই তুমি কি বোকা নাকি? আমি কখন থেকে কথা বলার জন্য ছটফট করতেছি, আর তুমি সেই চুপ করে আছো, কথা বলতে পারো না? দেখো নিধি, আমার বেশি কথা বলা একদম পছন্দ না, তাই তুমি যদি একটু চুপ করতে তাহলে খুশি হতাম। আমাকে যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, তোমাকে আমি ছাড়ছি না। আমার বুকের খাঁচায় তোমাকে বন্দি করবই, তুমি দেখে নিও। নিধিকে বেশি দূরে না হয় কিছু সময়ের মধ্যে নিধির মামা বাড়ি চলে আসে। এই বাড়িটাও অনেক বড়, অনেক লোকজনে ভর্তি। সবাই নেমে পড়ে, আর রাসেলের পিছু তো নিধি ছাড়ছেই না। সবাই গিয়ে সবার সাথে কথা বলে আর রাসেলকেও পরিচয় করে দেয়। নিধি রাসেলের হাত ধরে বাড়ির সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে, যেটা এই অনুষ্ঠানে উপস্থিত একজনের চোখে আড়াল করতে পারেনি। রেখে ফায়ার হয়ে যাচ্ছে। এভাবে রাসেলের হাত নিধি ধরে থাকবে কেন? আর সে আর কেউ না, সে হলো জেরিন। আপনারা তো আবার কিছু বুঝতে চান না। অবশ্যই আপনাদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জেরিন এখানে কেন? তাহলে শুনে নেই। আসলে নিধির বড় মামা হলো পুলিশের ডিআইজি, আর সেই জেরিনকে ইনভাইট করেছে। বাড়িতে থাকতে তোমার ভালো লাগে না তাই না? বাহিরে ঘুরতে যাবে বলে এখন ঘরে বউ রেখে অন্য মেয়ে নিয়ে আবার হাতে হাত রেখে ঘুরে বেড়াও। তোমার হচ্ছে, আগে বাড়ি যেয়ে নেই। এদিকে ঘুরতে ঘুরতে রাসেলের চোখ আটকে যায় জেরিনের উপরে, আর বুঝতে পারে নিধি যে হাত ধরে রেখেছে সেটা জেরিন দেখছে, আর চোখ দিয়ে আগুন বের হচ্ছে। জেরিন এখানে কি করে? আল্লাহ জানে বাড়িতে গেলে আমার কি অবস্থা করে। কত করে বললাম এই মেয়েকে আমার হাত ধরতে, কিন্তু এই খাচ্চর মেয়ে কি শুনে কারো কথা? এদিকে জেরিন ধীরে ধীরে রাসেলের সামনে আসে আর নিধিকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম, আপনাদের দুজনকে কিন্তু সেই মানিয়েছে। মনে হয় আল্লাহ আপনাদের একে অপরের জন্যই সৃষ্টি করেছে। জেরিনের চোখে স্পষ্ট পানি, যেটা রাসেলের চোখে আড়াল করতে পারে না। ধন্যবাদ আপনাকে। দেখুন ম্যাডাম, আপনি যেমনটা ভাবতেছেন তেমন কিন্তু কিছুই না। আর এই মেয়েটা আমার বোনের মতো। আপনি যেটা ভাবছেন সেটা ভুল। রাসেলের কথা শুনে নিধি রেগে সেখান থেকে চলে যায়, আর জেরিন তো রেগেই আছে। তুই আগে বাসায় আয়, তারপর তোর ক্লাস আমি নিচ্ছি। বাসায় থাকতে ভালো লাগে না, ভালো লাগার জন্য ঘরে বউ রেখে বাহিরে অন্য মেয়ে নিয়ে ঘোরা। বাসায় আয়, বের করব। দেখো জেরিন, তুমি ভুল ভাবতেছ। আমি এখানে আসতেই চাইনি, আমাকে এখানে একজন আসতে বাধ্য করেছে। সেটা আমি তোমাকে পরে খুলে বলছি। এদিকে রাসেল আর জেরিনের কথা একজনের চোখ আড়াল করে না, সে হলো রাসেলের মা। সে ধীরে ধীরে তাদের কাছে আসে আর বলে, রাসেল, এই মেয়েকে কি তুই চেনোস নাকি? যেইভাবে কথা বলতেছিস মনে হচ্ছে তুই এই মেয়েকে ভালোভাবেই চিনিস। আন্টি, আপনি কি ওকে চেনেন নাকি? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি ওকে খুব ভালো করেই চেনেন। চিনব না কেন? ও তো আমার ছেলে, ওকে কি আমি ভুলতে পারি নাকি? ছেলে কথাটা শুনে জেরিন অনেক বড় একটা শক খায়, আর দ্রুত রহিমা চৌধুরী পায়ে ধরে সালাম করে। সত্যটা বলতে যাবে তখনই, মা, এ হলো পুলিশ ক্যাডার জেরিন, আর আমি এর বাসায় কাজ করি, তাই চিনতে কি ভুল করতে পারি বলো?
রাসেল এই কথাটা বলার সময় চোখ থেকে পানি পড়তেছিল, তবুও খুশি লাগতেছে নিজের বউয়ের মুখে মায়ের সামনে কাজের লোক শব্দটা না শুনে। নিজেই বলতে পেরেছে ভেবে জেরিন একটু কষ্ট পেল রাসেল এইভাবে কথা বলার জন্য। আর জেরিন বলে ওঠে, আচ্ছা আন্টি, আপনারা থাকেন, আমি আসি কেমন, আমার আবার একটু কাজ আছে। বলেই সেখান থেকে চলে আসলাম। রাসেল এইভাবে মায়ের সামনে নিজেকে কাজের লোক বলতে পারলো, আর পারবেই না কেন? আমি তো তার সাথে বউ হয়েও কাজের লোকের থেকেও খারাপ ব্যবহার করি, তাহলে আমার এখন কষ্ট হচ্ছে কেন? আর ওই মেয়ে কে? ওর সাথে দেখেই বা কেন আমার জেলাস হচ্ছিল? তাহলে আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? না, এটা কখনোই হবে না। এদিকে রাসেল কথাগুলো বলার সময় চোখে পানি ছিল, যেটা রাসেলের মা বুঝতে পারে যে রাসেল কিছু তো তার থেকে লুকিয়ে রাখছে। তাই রাসেলকে একটা ফাঁকা রুমে নিয়ে আসে রহিমা চৌধুরী। আচ্ছা রাসেল, আমাকে যদি মা মনে করে থাকিস তাহলে সত্যি করে বল, ওই মেয়েটা কি সত্যি তোর মালিক? রাসেল অনেকটা সময় ভেবে আমতা আমতা করে বলে, মা, উনি আমার মালিক, ওনার বাসায় তো আমি কাজ করি। শোন, যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করস না কেন, মাছ কিন্তু ঠিকই বোঝা যায়। আর আমি তো একজন মা, তাহলে ছেলের মিথ্যা কিভাবে না বুঝে পারবো বল? এখন সত্যি করে বল, জেরিন তোর কি হয়? কারণ যখন তুই কাজের লোক বলছিলি তখন তোর চোখে স্পষ্ট পানি দেখেছি আমি, যে পানি কোনো মালিকের জন্য নয়, বরং কোনো আপন মানুষের জন্যই আসে। রাসেল আর সত্য না বলে থাকতে পারে না, সোজা ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মা জানো, ওই জেরিন আমার বিবাহিত স্ত্রী, কিন্তু সেটা ও কখনো মানে না, কারণ আমি একটা মূর্খ রাখাল ছেলে। তারপর রহিমা চৌধুরীকে রাসেল শুরু থেকে সবটাই খুলে বলে, শুধু রাসেল যে বিসিএস ক্যাডার সেটা বাদে। কি বলিস? এত সুন্দর মিষ্টি একটা মেয়ে আমার ছেলের বউ, তার আবার তোর সাথে এমন করে? দাঁড়া, আমি এখনই দেখছি ওকে। ওর সাহস কি করে হয় আমার ছেলেকে কষ্ট দেওয়ার? না মা, কথা দাও, আমাদের এই সম্পর্কের কথা যেন কেউ না জানে। আর তুমি জেরিনকে কিছু বলবে না, কারণ আমি চাই ও নিজে থেকে শুধরে উঠুক। ঠিক আছে, কিন্তু আমি তোর কষ্ট দেখতে পারবো না, এই বলে দিলাম। আমার কোনো কষ্ট হবে না মা। আমার বুকে শত কষ্ট থাকলেও তোমার মুখের ওই মিষ্টি কথা শুনলেই সব কষ্ট নিমিষেই দূরে পালিয়ে যায়। পাগল ছেলে একটা, ওর কপালে একটা চুমু এঁকে দিয়ে বললাম, আচ্ছা এখন চল তাহলে, আর মন খারাপ করবি না একদম। যথা আজ্ঞা মাই ডিয়ার মাদার বিডি, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তারপর মা ছেলে হাসতে হাসতে বেরিয়ে আসে, নিচে এসে খাবার পর্ব শেষ করে নেয়। মা, আমি তাহলে এখন আসি, বুঝতে তো পারতেছ আমার সামনে কি অপেক্ষা করতেছে। আচ্ছা বাবা, দেখে শুনে যাস। আর এই নে, এই কার্ডটা তোর কাছে রেখে দে, যখন যা লাগে নিয়ে নিবি। না মা, এটার কি দরকার বলো? আর আমার তো টাকার কোনো দরকার পড়ে না, জেরিন যা দেয় সেটা দিয়ে হয়ে যায়। শোন বাবা, তোর কোনো কথা আমি শুনবো না, তোকে এটা নিতেই হবে, এটাই আমার শেষ কথা। বেশ কি আর করা, রাসেল না নিয়ে কোনো উপায় খুঁজে পেল না, তাই কার্ডটা নিয়ে বাসায় আসার জন্য রওনা দেয়। রাস্তায় হঠাৎ দেখতে পায় ডিজের ডান হাত রাহাতকে। রাসেল ধীরে ধীরে রাহাতের পিছনে যেতে শুরু করে। পিছু করতে করতে এক সময় একটা জঙ্গলে এসে আটকে যায়, কারণ সামনে একটা বিশাল বাড়ি, চারিদিকে অনেক গার্ড দিয়ে পাহারায় রেখেছে। তাই ভিতরে না গিয়ে সেখান থেকে চলে আসে। বাসায় আসতে দেখতে পায় জেরিন সোফায় বসে রাগি চোখে দরজার দিকে তাকিয়েছে। জেরিন, তুমি এখনো খাবার খাওনি মনে হচ্ছে। ওই, তোর সাহস কি করে হলো ওই বাড়িতে যাওয়ার? আর ওই মেয়েটাকে খুব মজা লাগছিল হাতে হাত রেখে একসঙ্গে হাঁটতে, তাই না? জেরিন, বিশ্বাস করো, আমার সাথে ওই মেয়ের কোনো কিছু নেই, ওটা নিধি, আমার চাচাতো বোন। একটু সময়ের জন্য না হয় ধরেই নিলাম নিধি তোমার চাচাতো বোন, কিন্তু কথা হলো এত বছর হলো আমি শ্বশুর শাশুড়ি নেই বলেই জেনেছি, তাহলে হঠাৎ আজ কোথা থেকে তারা আসলো, যেখানে তারা এই দেশের সবচেয়ে বেশি ধনী?
আমার সাথে তাদের কোনো না কোনোভাবে দেখা হয়, আর তাদের কোনো সন্তান নেই। একটা ছেলে ছিল, ছোটোবেলায় হারিয়ে গেছে। আর আমারও কোনো পরিবার নেই, তাই তারা আমাকে নিজের ছেলে ভাবে। বুঝলাম, কিন্তু কথা হলো গিয়ে আমার শাশুড়ির কাছে তুই কেন বলি তুই আমার বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করিস? আমাকে কি তুমি স্বামী হিসেবে মানো? কখনো কি মন থেকে বলেছো যে এই মূর্খ রাখালটা তোমার স্বামী? কখনো কাজের লোক ছাড়া অন্য কিছু ভেবেছো? তোকে আমার স্বামী মানতে বয়ে গেছে। হুম, আর বাকি রইলো কাজের কথা। কাজ করছিস বলেই এখনো তোর পেটে আমার টাকার ভাত যাচ্ছে। বেশি না, আর 2 মাস, তারপরেই তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়। যখন স্বামী হিসেবে মানতে পারো না, তাহলে এখন এইসব কথা কেন বলতেছ? আর হ্যাঁ, এই 2 মাস না হয় কাজের লোক হিসাবেই এখানে রাখালটাকে সহ্য করো। বাবা, এখন ঠিকই অন্য মেয়ে পেয়ে আমার মুখে মুখে কথা বলতেছিস। রাসেল আর কোনো কথা না বলে সোজা তার রুমে চলে যায় আর এসে রান্না করতে চলে যায়। কি ভেবেছো শুধু শিক্ষিত আর ভালো চাকরি করলে তারা মানুষ, আর মূর্খ দিন মজুররা কি মানুষ না? অনেক সহ্য করেছে ওর অত্যাচার, আর সহ্য করব না। আমিও দেখিয়ে দেব কোনো রাখালও পারে বিশেষ বইয়ের স্বামী হয়ে উঠতে। একদিন রাসেল বাড়িতে নেই, কোথাও যেন গেছে। জেরিন সোফায় বসে কাজ করতেছে, তখনই কলিং বেলটা বেজে ওঠে। এখন আবার কে এলো? এখন আবার কে এলো? নিশ্চয়ই ওই ছোট লোক কাজের লোকই এসেছে। তাই মনে অনেকটা রাগ নিয়ে দরজা খোলাম। আর দরজা খুলে আমি তো অবাক, কেননা সেই দিনের মেয়েটা। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আর এখানে হঠাৎ কি মনে করে? ভালো আছি। আর তেমন কিছু না, এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম রাসেলের সাথে একটা দেখা করেছে। এটা শুনে তো জেরিনের অনেকটাই রাগ উঠে যায়। সে তো এখন বাসায় নেই, কোথায় যেন গেছে। আপনি বসেন, আর কি খাবেন, চা না কফি? না, কিছু খাবো না, ধন্যবাদ ম্যাডাম। আসি তাহলে। তারপর নিধি মন খারাপ করে সেখান থেকে চলে আসে। আর একটু পর রাসেলের বাসায় আসে। জেরিন রাসেলের গায়ে থাপ্পড় লাগিয়ে দেয়। রাগে যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে। রাসেল তো কিছু বুঝতে পারলো না কেন এইভাবে থাপ্পড় দিল। এটা কোনো হোটেল না যে কোনো মেয়ে এসে তোকে খুঁজবে। এটা একটা ভদ্রলোকের বাড়ি। আমার এখানে থাকতে হলে এইসব চলবে না। রাসেল কিছু বুঝতে পারে না, কিন্তু আন্দাজ করতে থাকে নিশ্চয়ই নিধি এসেছিল। বেচারা কি আর করে, গালে হাত দিয়ে রুমে চলে আসে। বিকেলে নিধির কাছে ফোন দেয়। তুমি এই বাসায় কেন এসেছিলে সেটা কি জানতে পারি? সেখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। কিন্তু কি হলো, তোমার দেখাই তো পেলাম না। শোনো, তুমি আমাকে না বলে এই বাসায় কখনো আসবে না, বলে দিলাম। আসলে আমার থেকে খারাপ কেউ হবে না বলেই ফোন রেখে দিলাম। চাপ বাবা, মহারাজের এতবার রাগ কেন হলো? নিশ্চয়ই ওই পুলিশ ডাইনিটা কিছু বলছে আমার পাগলটাকে। মন্ডাই কয় ডাইনিটার ইঞ্জেকশন দিয়ে পাগল বানায় দেয়। এইভাবে কেটে যায় 1 মাস। এখন জেরিন অনেক বেশি অত্যাচার করে রাসেলের উপর, যেটা রাসেল নীরবে সহ্য করে। কারণ রাসেল জানে জেরিন এখন অন্য কারো সম্পর্কে জড়িয়ে গেছে। আপনারা অবশ্যই ভাবতেছেন রাসেল কি করে বুঝতে পারলো যে জেরিন অন্য কারো সম্পর্কে জড়িয়ে গেছে। তাহলে চলুন কিছুদিন আগে একটা ঘটনা দেখে আসি। রাসেল একদিন বাজার থেকে হেঁটে হেঁটে আসতেছে, তখনই একটা কফি শপে চোখ আটকে যায়, যেখানে জেরিন একটা ছেলের সাথে বসে কফি খাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে তারা মেড ফর ইচ আদার। রাসেলের চোখের নোনা পানি ভর করেছে, কিছুতেই যেন বাধা মানছে না চোখের পানি। হায় রে জেরিন, তোকে আপন করে পেতে কত না কষ্ট সহ্য করেছি, আর একটিবারও ভেবে দেখলি না এই রাখালটা তোকে কতটা ভালোবাসে। চোখের পানি মুছে ধীরে ধীরে নিধিদের বাড়িতে চলে আসে। কেননা রাসেলের যখন বেশি কষ্ট হয় তখনই রহিমা চৌধুরীর কাছে আসলে সব কষ্ট যেন নিমিষে দূর হয়ে যায়। বাসায় এসে দেখে রাসেলের মা সোফায় বসে আছে। রহিমা চৌধুরী ঠিক বুঝতে পেরেছে ছেলের বুকে কষ্টের বেগ জমেছে, যেটা কেউ দেখছে না। বাবা, তোর কি হয়েছে? মুখটা এমন শুকনো লাগছে কেন? এইদিকে রাসেল কিছু বলছে না। বাড়ির সবাই তো চিন্তায় পড়ে গেল রাসেলের কি হলো, কেন কথা বলছে না।
রাসেল, তোর কি হয়েছে? এইভাবে মন খারাপ করে আছিস কেন? কি হয়েছে বল আমাদের। কিছু না বাবা, এমনি একটু মন খারাপ। তোর মন খারাপ কেন আবার? কি হয়েছে সব খুলে বল। মা কিছু হয়নি, তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? রাসেল গিয়ে রহিমা চৌধুরীর কোলে মাথা রেখে সোফায় শুয়ে পড়ে, আর রহিমা চৌধুরী রাসেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এইটা করলে যেন রাসেলের সকল কষ্ট হামেশাই দূর হয়ে যায়। বাবা রাসেল, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি তোর বিয়ে দিব। বিয়ের কথাটা শুনে তো রাসেল অবাক হয়ে যায়, আর রহিমা চৌধুরী তো রাসেলের দিকে তাকিয়েছে। আর নিধি তো খুশি, কেননা সে ভেবেছে বড় আব্বু তার সাথেই বিয়ের কথা বলবে। রাসেল কিছু বলে না। রহিমা চৌধুরী আগের মতোই রাসেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ রহিমা চৌধুরী চোখ আটকে যায় রাসেলের গলার লকেটটার দিকে, কেননা এই লকেটটা যে তার চিরচেনা। তাড়াতাড়ি ওই লকেটটা হাতে নেয়। রাসেল, এই লকেট তোর কাছে কি করে আসলো? রহিমা চৌধুরীর কথা শুনে রাসেল সহ সবাই অবাক, কেননা এই লকেটের কথা আবার কেন বলছে। এই বল না, এই লকেট তোর কাছে কি করে আসলো? কি করে আসলো তা আমি জানি না, তবে ছোট থেকে এটা আমার গলায় আছে। আমি যার কাছে ছিলাম সে বলেছিল এটা যেন কখনো না হারিয়ে ফেলি। কি এটা, খুলে দে তো, আমি একটু দেখতে চাই লকেটটা। রাসেল তখন লকেটটা গলা থেকে খুলে দেয়, আর রহিমা চৌধুরী খুলে দেখে রাসেলকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সবাই তো অবাক এই ঘটনা দেখে। রাসেলের মা, তুমি এইভাবে কান্না কেন করতেছো? জানো, ও আমাদের হারিয়ে যাওয়া রাসেল, আমাদের সন্তান। এই দেখো লকেট, যেটা ওর নানা ওর গলায় পরিয়ে দিয়েছিল। একটা লকেট দেখে কি করে বুঝলে তুমি? এই লকেটে একটা সিস্টেম আছে। এই দেখছো, একপাশে রাসেলের শিশুকালের ফটো, আর অন্য পাশে তিনটা, আর এই তিনটা আর এই তিনটা হলো আমাদের তিনজনের নামের প্রথম অক্ষর। আরও একটা রহস্য হলো, এই তিনটা আর একসাথে করলে আমাদের পরিবারের ফটো দেখা যাবে। সবাই অবাক এইভাবে নিজের ছেলেকে ফিরে পাবে কখনো কল্পনাও করতে পারেনি। রাসেল তো কিছুই ভাবতে পারছে না কি হচ্ছে এইসব। মা কি বলছে এসব? আর এটা কিভাবে সম্ভব বলো? এই লকেটের ভিতরে এত কিছু লুকিয়ে আছে যা আমি কখনোই বুঝতেই পারিনি। বাবা, তোর নানা এসব করে রেখেছিল, সেটার জন্যই হয়তো আজ আমি তোকে আমার কোলে ফিরে পেলাম। আচ্ছা ভাবি, রাসেল যে তোমার ছেলে সেটা তো শুধু এটা দিয়ে প্রমাণ হয় না, আরও কিছু প্রমাণ তো লাগবেই, তাই না? মা, চাচু একদম ঠিক কথা বলেছে। এটা দিয়েই তো আর প্রমাণ হয় না আমি তোমাদের হারিয়ে যাওয়া ছেলে। সজীব প্রমাণ চাই, তাই না? তাহলে রাসেলের পিঠে দেখো, চাঁদের মতো একটা লোগো আছে। চাচু তখন আমার শার্ট খুলে দেখলো, মা সত্যি বলেছে, আমার পিঠে সেই চিহ্ন আছে। কি, আমার কথার সাথে প্রমাণ মিলল তো? সেজন্যই রাসেলকে যেদিন প্রথম দেখেছি সেদিন আমার কলিজাতে টান লেগেছিল, যেন আমার আপন কেউ। আজ আল্লাহ আমার ধারণাটাই সত্য করেছে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। রাসেল খুশিতে কান্না করে দেয়। অবশেষে তার ও পরিবার হলো, তাকে কেউ আর এতিম বলে ছোট করতে পারবে না। রাসেল, জানিস তোকে আমরা কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। খোঁজার কোনো কমতি রাখিনি, সেটা মানুষ দিয়ে বল আর পুলিশ দিয়ে বল, কোনোটাই বাদ রাখিনি। তবুও তোর খবর কেউ দিতে পারেনি। রাসেলের বাবা কান্না ভরা কণ্ঠে উপরের কথাগুলো বলে। আসলে ছেলেরা খুব সহজে কান্নায় ভেঙে পড়ে না, কিন্তু অতিরিক্ত কষ্টের মাঝে কান্নাকে লুকিয়েও রাখতে পারে না। আচ্ছা বড় আম্মু, রাসেলকে কিভাবে আর কোথায় হারিয়ে গেছিল? কখনো তো সেটা বলো নাই। ওই ওই রাসেল, তোর কি ছোট নাকি যে ওকে নাম ধরে বলতেছিস? ভাইয়া বলে ডাকবি, ও তোর অনেক বড়, বুঝলি? শোনো বড় আম্মু, আমি ওকে ভাইয়া বলতে পারবো না। তার জন্য তোমার যা খুশি বলতে পারো, আমি কিচ্ছু মনে করব না। তবু আমি রাসেলকে ভাই বলে ডাকতে পারবো না। মেয়ের এইসব কথা শুনে নিধির বাবা বলে ওঠে, নিধি, বড়দের সাথে এইভাবে কথা বলতে আমরা তোমাকে শিখিয়েছি নাকি? বলো, তুমি তোমার বড় আম্মুর মুখে মুখে কথা বলছো কেন? বাবা, বড় আম্মু তো আমার বান্ধবী বলতে পারো। তাহলে তোর সাথে আমি খারাপভাবে কথা কেন বলবো? আমি কি ঠিক বলেছি বড় আম্মু, বলো? সজীব, তুই থাম তো। আমার মেয়ে আমার সাথে যেভাবে ইচ্ছা কথা বলুক, সেটা তুই কেন বলবি?
ভাবি আরও বেশি বেশি আশকারা দিয়ে মাথায় তোলো, যখন মাথায় চড়ে বসবে তখন বুঝবে। উপরের কথাগুলো বলে নিধির বাবা মিস্টার সজীব সেখান থেকে চলে যায়। রাসেল বেচারা তো সেই তখন থেকে এইসব চেয়ে চেয়ে দেখছে, একটা পরিবারের সবার সাথে সবার মিল, অথচ তারা দুজন মিলে এক পরিবার, তবুও কারোর সাথে কারো মিল নেই। ভাবতেই চোখে নোনা পানি এসে ভর করে, ডান হাত দিয়ে পানি মুছে নেয় যেন কেউ বুঝতে না পারে। শোন নিধি, রাসেলের যখন 5 বছর বয়স তখন আমি আর তোর আব্বু সিরাজগঞ্জ জেলাতে একটা কাজে গিয়েছিলাম, কিন্তু আমি তো আর জানতাম না সেখানেই আমার কলিজাকে হারিয়ে ফেলবো। কিভাবে হারিয়ে গেছিল সেটাই বলো, আমার না খুব শুনতে ইচ্ছে করতেছে। আমি বলতেছি শোন, আমি আর তোর বড় আম্মু একটা শপিং মলে কিছু কেনাকাটা করার জন্য গিয়েছিলাম। ঘুরে ঘুরে দেখছিলাম কি নিব, এর মাঝেই তোর বড় আম্মু কখন যে রাসেলকে কোল থেকে মাটিতে নামাইয়া দিয়েছিল সেইটা আমাদের খেয়াল নেই। কিছু সময় পরে দেখি রাসেল আমাদের কাছে নেই। পুরো শপিং মল সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। যতবার খোঁজার চেষ্টা করেছি শুধু বারবার না কামিয়াব হয়েছি। বাবা, আমাকে ক্ষমা করে দিস। সেদিন যদি আমি তোকে মাটিতে নামিয়ে দিয়ে ভুলটা না করতাম তাহলে তোকে হারিয়ে ফেলতে হতো না। মা তুমি কেঁদো না তো, এতে কি তোমার হাত ছিল বলো? সবটাই যে আল্লাহর লীলা খেলা, তার খেলা বোঝা বড় দায়। আর এটা তো জানোই, আল্লাহ যা করে সকলের ভালোর জন্যই করে। আর আমার জন্য হয়তো এটা ভালো ছিল, কারণ আমি তোমাদের সাথে থাকলে গরিবদের যে কষ্ট সেটা কখনোই বুঝতাম না। একদম খাঁটি কথা বলছো, তাই তো তৈরি হয়েছ খাঁটি রাখাল। আম্মু তুমি ওকে মানা করে দাও আমার সাথে না লাগতে, না হলে ওর চুল কিন্তু একটাও রাখবো না। এই, আমি মনে হয় তোকে ছাড়া কথা বলবো। শোন, আমার সাথে লাগিস না, একদম ইঞ্জেকশন দিয়ে দেবো। এই তো টম জেরির ঝগড়া কি একটু থামাবি? একটু সময় পেলেই মনে হয় ঝগড়া করতে পিছু পা হস না। আরও অনেক কথা বলে সবাই খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। এখন শুধু মা ছেলে বসে গল্প করতেছে, মনের গহীনে জমে থাকা সকল কষ্ট নিয়ে। মা আজকে অনেক সময় হলে এসেছি, আমি এখন যাই, কি বলো? না হলে আবার দেরি হয়ে যাবে। আমি তোকে আমার বুক থেকে কোথাও যেতে দিব না, বুঝেছিস? না না, বোঝার ভান করতেছিস। মা তুমি কিন্তু আমার সব কিছু জানো, কোনো কিছুই অজানা নয়, তবুও তুমি এই কথা বলতেছো? যেতে দিতে পারি, তবে একটা শর্ত, যদি মানতে পারিস। শর্ত? আবার কিসের এর মাঝে? মা তুমি কিন্তু আমাকে আটকে রাখার চেষ্টা করতেছো। আমি তো তোকে যেতেই দিব না, আমার বুকেই তোকে আগলে রাখবো, আর হারাতে দিব না। মা তুমি কিন্তু জানোই তোমার বৌমা কত রাখি, আমি দেরি করে গেলে না জানি কি করে বসে। ওই গাধা, সেই কথাই তোকে বলতেছি। জেরিন তোকে দেখতে পারে না, আজ থেকে তুইও একটু করে জেরিনকে ইগনোর করে চলবি, তারপর দেখবি ও এমনিতেই তোর জন্য পাগল হয়ে যাবে। আপনারা আবার এটা ভাবছেন যে এ আবার কেমন মা ছেলেকে এসব বুদ্ধি দেয়? আসলে রাসেল আর রহিমা চৌধুরী একদম বন্ধুর মতো, তাই সব কথা শেয়ার করে। মা তুমি যেটা বলতেছো সেটা কি করে লাভ? সে তো আমাকে তার স্বামী হিসেবে মানতেই পারে না, জেরিন এখন অন্য কাউকে ভালোবাসে। বাবা, তুই শুধু আমার কথা মতো কাজ কর, দেখবি সব ঠিক হয়ে যাবে, বুঝলি? আচ্ছা এখন তাহলে জাগা, আমার বৌমাটা একা একা কষ্ট পাবে। রাসেল তারপর সেখান থেকে অনেকটা সময় হাঁটার পরে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে জেরিন বাসায় নেই, হয়তো অফিসে আছে। এটা ভেবে রাসেল রান্না করে বসে থাকে, কিন্তু জেরিনের আসার কোনো নামগন্ধ নেই। এদিকে রাত হয়ে যায়, রাসেল আর কিছু ভাবতে পারছে না, তাই উপরে মহলে ফোন করে জেরিনের লোকেশন জেনে নেয়। জেরিন এখন একটা নাইট ক্লাবে আছে। ছি জেরিন ছি, শেষ পর্যন্ত নাইট ক্লাবে গেলে? তোমার বিবেকে একটু বাঁধলো না? আর তোমাকে এসব করতে দেব না। এসব ভাবতে ভাবতে রাসেল সেই নাইট ক্লাবে চলে আসে, কিন্তু এইখানে কোথাও জেরিনকে দেখতে পায় না। কিন্তু কারো কথা শুনতে পেরে বুঝতে পেরে জেরিন কোথাও আছে। আপনাদের তো আবার কি এমন কথা শুনলো সেটা জানার আগ্রহ আছে, তাই না? তাহলে চলেন শুনে আসি। আমি আবার আপনাদের কষ্ট একদম দিতে পছন্দ করি না। জানিস নীলা, আমাদের শুভ আছে না, ও তো পুলিশ অফিসার। জেরিনকে ভুলিয়ে ভালিয়ে পটিয়েছে, আজ তাকে ভোগ করার জন্য এ পার্টির ব্যবস্থা করেছে।
মদ খেয়ে আমাদের পুলিশ ম্যাডাম তো পুরাই মাতাল হয়ে গেছে, আর শুভ ওই রুমে নিয়ে গেল, বেচারি পুলিশ তো শেষ। রাসেল আর এক মুহূর্ত দেরি না করে সেখানে চলে এসে দেখতে পায় দরজা বন্ধ। আর জেরিন শুধু বলতেছে, আমাকে বাসায় যেতে দে। এইসব কি তুই কি করতেছিস? বেবি দিব তো বাসায় যেতে, আগে তোমার ওই রূপের শুধু আমাকে একটু পান করতে দাও, তাহলেই তো হলো। দেখ, আমার সাথে কিন্তু অসভ্যতামি করবি না। আমাকে যেতে দে বলতেছি। যাস শালা, এ তো অজ্ঞান হয়ে গেল। তাই কি, আমি তো আমার কাজ করবই, এটাই সুযোগ, নাহলে আর সুযোগ পাবো না। শালা আমার বউ, আমি কখনো তাকে মন দিয়ে দেখতে পারলাম না। আর শালা হারামের বাচ্চা, তুই তুই চোখে দেখতে চাস? তোকে দেখাচ্ছি। বলে সিআইডি অফিসার দয়ার মতো দরজা ভেঙে ভেতরে দেখতে পারে জেরিন বিছানার শুভ ওর শার্ট খুলতেছে। ব্রো, এভাবে একাই যদি ওকে তুমি ভোগ করো তাহলে আমাদের কি হবে? আমাদের কি একটু ইচ্ছে হয় না এদের টেস্ট করতে? আচ্ছা ভাই, তুই যখন এসেই পড়ছিস তাহলে তুই নিয়ে আগে টেস্ট করা। আর এমনিতেই এমন মাতাল করেছি, সেই মজা হবে বস। শালা একদম ঝাক্কাস মাল, খেলে শুধু খেতেই মন চাইবে। শালা আমার বোনে এসব বাজে কথা বলিস, দ্বারা বের করছি তোর টেস্ট করা। বলে উড়োদুরা মার শুরু করে দেয়, মারতে মারতে অজ্ঞান হবার মতো অবস্থা করে ফেলে। ভাই আমাকে ছেড়ে দে, আমি আর জীবনেও কোনো মেয়ের দিকে কুনজরে তাকাবো না, প্লিজ মাফ করে দে ভাই। রাসেল চিন্তা করে দেখলো এসব তো জেরিন কিছুতেই বিশ্বাস করবে না, বরং ওকে দোষারোপ করবে। তাই ভাবে শুভর থেকে জবানবন্দি নিয়ে ভিডিও করে রাখবে। সেটাই করে, পুলিশকে ফোন করে সবগুলোকে ধরে যেতে বলে। রাসেল জেরিনকে কোলে করে নিয়ে বাইরে চলে আসে। জেরিন একটু একটু হুঁশ ফিরছে। আমাকে কোলে নিয়েছো কেন? আমার না শীত করতেছে। জড়িয়ে ধরো। বোকা, তুমি কিছু বোঝো না। যদি জ্ঞান ফিরে জানতে পারো তুমি আমার কোলে, তাহলে আমার কি অবস্থা হবে সেটাই ভেবে পাচ্ছি না। তাহলে জোরে কি হয়ে ধরবো? এসব ভাবতে ভাবতে গাড়ি করে বাসায় নিয়ে আসে। পুরো রাস্তায় জেরিন রাসেলকে নেশার করে আবল তাবল বলে একদম জ্বালিয়ে মেরেছে। রাসেল রুমে এনে জেরিনকে ওর বিছানায় শুয়ে দিয়ে উঠতে নিছে, কিন্তু উঠতে পারে না। জেরিন ওকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে। কই যাও আমাকে একা রেখে? আমার না খুব ভয় করতেছে, আর শীতও করতেছে। আমাকে জড়িয়ে ধরো না। মাতাল অবস্থায় এইসব আবল তাবল বলছে, এদিকে তো রাসেলের অবস্থা খারাপ। এইরকম অবস্থায় কোনো পুরুষ তাকে নিয়ন্ত্রণ করতে পারে না, হোক না সে মহাপুরুষ। এদের মাঝে সেটা হয়ে গেল। সকালে জেরিনের আগে রাসেলের ঘুম ভাঙে, আর রাসেল উঠে পড়ে। রাতের কথা ভেবেই হাসি পাচ্ছে। জেরিনের কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে ফ্রেশ হতে চলে যায়। সকালে জেরিনের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে নিজের দিকে তাকিয়ে অবাক, কেননা শরীরে তখন কোনো পোশাক ছিল না। একটু একটু করে রাতের কথা মনে পড়তে থাকে, আর জেরিন চিৎকার করে ওঠে। আহ! জেরিন এত জোরে চিৎকার করেছে যে রাসেল শব্দ শুনে দৌড়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। কি হয়েছে? এভাবে চিৎকার কেন করছো? মনে হয় তোমার চিৎকার শুনে এই শহরের প্রায় মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। জেরিন কিছুই বলছে না, রাগে ফুলতেছে আর চোখের পানি মুছতেছে। কি হলো? কিছু না বললে আমি বুঝতে পারবো কেমনে যে তোমার কি হয়েছে? জেরিনের চুপ না থাকে, ঠাস ঠাস করে রাসেলের গায়ে থাপ্পড় লাগিয়ে দেয়। রাসেল তো বোকা বনে যায়, এটা কি হলো ভেবে। আমার সাথে তুই কি করেছিস? আমার অসহায়তার সুযোগ নিয়ে এইভাবে আমার সর্বনাশ করলি? একটি বারও ভাবলি না? আসলে তোদের মতো কাপুরুষরা তো এটাই করতে পারিস। রাসেল কাপুরুষ কথাটা শুনে আর কেন জানি চুপ থাকতে পারল না, সোজা জেরিনের গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। কি বললি তুই? আমি কাপুরুষ? তোর অসহায়তার সুযোগ নিয়ে শত ব্যবহার করেছি, তাই না? আরে যদি এটাই হতো তাহলে তোর নারীত্ব অনেক আগেই ভোগ করতে পারতাম। আমার তোর উপরে সম্পূর্ণ অধিকার থাকা সত্ত্বেও কখনো করিনি। কারণ কি জানিস? আমি চাইনি তোর অনুমতি না পেয়ে তোর সাথে কিছু করতে। আর কাল রাতে তুই আমাকে বাধ্য করেছিস তোর প্রতি আকৃষ্ট হতে। এই দেখ। রাসেল জেরিনের হাতে ভিডিও করা মোবাইলটা দিয়ে রাগে নিচে চলে যায়। দেখলেন, রাসেল বলেছিল না এই ভিডিওটা ওর অনেক কাজে লাগবে? এখন ঠিকই কাজে লাগলো। রাসেল তো ঠিকই বলেছে, যদি ও সুযোগের সদ্ব্যবহার করতো তাহলে অনেক আগেই পারতো।
কিন্তু কখনো তো সেটা করেনি। আজকে তাহলে কেন এসব করলো? না, আমার মাথায় কিছুই আসতেছে না। আর আমি তো কালকে ক্লাবে ছিলাম, তাহলে এখানে আসলাম কিভাবে? না, মাথাটা কেমন জানি ঝিমঝিম করতেছে। এসব কিছু ভাবতে ভাবতে মোবাইলটা না দেখি জেরিন উঠে ফ্রেশ হতে চলে যায়। এদিকে রাসেল নিচে বসে ভাবতেছে। ও নিজেকে কি ভেবেছে? নিজেই মদ খেয়ে মাতাল হয়ে পাগলামো করবে, আর কেউ কিছু করলে সেটা তার দোষ, তাই না? ওর এইসব আমি সহ্য করব না। জেরিন ওয়াশরুম থেকে বের হতে খাটের উপরে একটা ফোন দেখতে পায়। ফোনটা দেখি চমকে ওঠে, কেননা ফোন আসলো কীভাবে এইখানে। তখনই মনে পড়ে এই ফোন তো রাসেল দিয়ে গেল। ওই ফোন কোথায় পেল? ওর তো কোনো ফোন নেই। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। আগে তো দেখি ফোনটা কেন দিল, আর কি বা দেখতে বললো। জেরিন খাটে বসে আস্তে আস্তে করে ফোনটা নিয়ে পাওয়ার বাটন চাপ দিয়ে অন করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ফোনটা ওপেন করতে পারে না, কারণ ফোনে লক করা। এই রে, এটা তো লক করা। এখন পাসওয়ার্ড পাবো কিভাবে? তখন হয়তো পাসওয়ার্ড খুলেই দিয়েছিল। না, আগে ওর কাছে শুনে আসি। জেরিন নিচে চলে আসে আর দেখতে পায় রাসেল সোফায় বসে আছে আর মনে কিছু একটা ভাবতেছে। ওই, তোর তো কোনো ফোন নেই, তাহলে এই ফোন কোথায় পেলি? আর তুই ফোনের কি বুঝিস? এই রে, খুঁজে খুঁজে আসল জায়গায় তীরটা মারছে। এখন কি বলি? না, আসলে হয়েছে কি, আমি এই ফোনটা নিতে চাইনি। আম্মু আব্বু জোর করে দিছে, যেন তারা আমার সাথে কথা বলতে পারে। আমি তো কিছু বুঝি না এটার, একটু বোকা সেজে কথাগুলো বললাম। ও তাই? আচ্ছা, এর পাসওয়ার্ড বল দেখি। কি এমন আছে যেটা দেখলে আমি বুঝতে পারবো তুই সুপুরুষ? আই লাভ ইউ। রাসেলের কথা শুনে জেরিনের অনেক রাগ ওঠে। কি বলছে ও? এই সময় মজা করতেছে? এই, তুই কি পাগল হয়েছিস? এই সময় আই লাভ ইউ বলতেছিস? একদম মেরে বালি চাপা দিয়ে দেব। তোকে আই লাভ ইউ বলতে আমার বয়ে গেছে, ওটা আমার ফোনের পাসওয়ার্ড। কি পাসওয়ার্ড মাইরি? আর একটু হলেই তো আমি গেছিলাম। জেরিন পাসওয়ার্ড খুলতে অবাক হয়ে যায়, কেননা সামনে ও মিষ্টি মাখা মুখটাই বেশি ওঠে। তবুও তেমন রিয়াক্ট না করে ভিডিওটা দেখতে থাকে। ভিডিওটা দেখে তো পুরোটা শক খেয়ে যায়। শুভ তার সাথে এইটা করতে পারলো? কি মাথা নষ্ট হলো কেন? মদ খেয়ে পরপুরুষের সাথে ফষ্টি করলে কিছুই না। না, শুভ এটা আমার সাথে করতে পারে না। ওকে আমি খুব ভালো মনে করেছিলাম। ও তো শরীরটা ভোগ করার জন্যই ক্লাবে ডেকেছিল। যদি সঠিক সময়ে আমি না পৌঁছাতাম, তাহলে এই সুন্দর মুখটা আর সুন্দর থাকতো না। সুন্দর থাকলেও কোথায়? তুই তো ওর মতো কাজ করেছিস, তাহলে ওর সাথে তোর পার্থক্য কোথায় হলো? সুযোগের সদ্ব্যবহার তো তুইও করেছিস। আগে নেক্সট ভিডিওটা দেখ। আমি তোর সাথে জোর জবরদস্তি করছি নাকি তুই বাধ্য করেছিস এসব করতে? জেরিন তখন বাসায় আসার ভিডিওটা দেখে একদম অবাক হয়ে যায়। সে নিজেই তো রাসেলকে জোর করছে এসব করতে। কিরে, এখন তোর চোখ কপালে কেন? শোন, তোকে নিজের করে পাওয়ার জন্য অনেক অত্যাচার সহ্য করেছি। আর না, তুই ভাবিস না যে বিসিএস ক্যাডার বলে যা ইচ্ছে তাই করবি। আর হ্যাঁ, তুই যদি চাস আমাকে ডিভোর্স দিতে পারিস। রাসেল কথাটা বলেই বাইরে চলে যায়। এদিকে জেরিন তো স্থির দাঁড়িয়ে আছে, একটু নড়ছে না সে। রাসেল কি বলে গেল? ডিভোর্স দেওয়ার কথা? আর রাতে যা করেছে তা তো ওর কোনো দোষ নেই, সবটাই তো আমার দোষ। আর ওর তো পুরো অধিকার আছেই আমার সাথে এইসব করার। তাহলে আমি কেন মানতে পারছি না? রাসেল বাজার থেকে এক প্যাকেট পিল কিনে আবার বাসায় চলে আসে। বাসায় এসে দেখে জেরিন সোফায় বসে আছে। এনে ধর, এই ওষুধটা খেয়ে নে, তাহলে রাতে সব কিছু মুছে যাবে তোর ভিতর থেকে। কিন্তু আমি দুঃখিত, স্বামী হওয়া সত্ত্বেও তোকে কলঙ্কিত করেছি, সেটা বুঝতে পারবো না। ঔষধটা দেওয়ার জন্য জেরিন অনেকটাই অবাক হয়, কেননা ভুল করে হোক বা যেমন করি হোক হয়েছে তো নাকি, আর তারা তো স্বামী স্ত্রী। তুমি আমাকে এইসব দিতে পারলে? বিবেকে একটুও বাঁধলো না? নিজের স্ত্রীর গর্ভে যেই সন্তান এখনো আকৃতি ধারণ করেনি, তাকে এইভাবে গলা টিপে হত্যা করতে বলতে?
আমি চাই না আমার পাপের ফসল তুই সারা জীবন বয়ে বেড়া। আমি তোর স্বামী, সেটা শুধু কাগজে। মন থেকে কখনো মেনেছিস আমি তোর স্বামী কথাটা? সেটা মানি না, কিন্তু যাই বলো না কেন আমি এই সন্তান নষ্ট করতে পারবো না। সেটা তোর ইচ্ছা, আমার কিছু বলার নেই। মনে মনে রাসেল তো মহা খুশি যে জেরিন তার সন্তান গর্ভে রাখবে। রাসেল এত পরিমাণে খুশি যে বলে বোঝানো দেয়। আচ্ছা, তুমি তো আমার সাথে কখনো তুই করে কথা বলনি, তাহলে আজকে কেন তুই করে বলতেছো? এই ব্যবহার তুই নিজে শিখিয়েছিস, তাই সেই ব্যবহারটা করতে আমি বাধ্য হচ্ছি। আচ্ছা, তোমার বাবা মায়ের সাথে আমার পরিচয় করিয়ে দেবে না? আমাকে মানতে পারোস না, সেখানে আমার বাবা মাকে কীভাবে মেনে নিবি সেইটা বল আগে। জেরিনের মুখে কোনো কথা নেই। সে যা করেছে রাসেলের সাথে তার সাথে তুলনায় এইসব কথা তো তেমন কিছুই না। আমার একটু বাইরে কাজ আছে, গেলাম আমি। রাসেল কথাটা বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে জেরিন ভাবে রাসেল কোথায় যায় সেটা সে দেখবে, তাই পিছনে রাসেল হেঁটে হেঁটে অনেক দূর আসে। জেরিন তো হাঁপিয়ে গেছে। এই খাটাস পেতা কি মাইরি, এত হাঁটলো তাও একটুও হাঁপিয়ে গেল না, আর আমি একটু হেঁটেই তো শেষ। তাও যাচ্ছে কোথায়? রাসেল হাঁটতে হাঁটতে একটা লোকের সাথে কথা বলে আবার চলে আসে, কিন্তু জেরিন তো অবাক ওই লোকের সাথে কথা বলে দেখে, কারণ ওই লোকটা ছিল একটা গুন্ডা। রাসেল একটা গুন্ডার সাথে দেখা করতে এত দূর আসলো, তা ওই গুন্ডার সাথে ওর কি কাজ? নাকি রাসেল কোনো খারাপ কাজের সাথে জড়িত? রাসেল ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাসার দিকে আসতেছে, তখন সামনে থেকে নিধি রেখে ওঠে। এই রাসেল, কোথায় যাও এত হনহন করে? আরে কোথাও না, এই তো একটু বাইরে এসেছিলাম। তা তুমি এমন সময় এইখানে কি করো? নিধির সাথে কথা বলা দেখে জেরিনের অনেক রাগ হচ্ছে। শাকচুন্নি, অন্যের বরের সাথে কথা বলতে খুব মজা লাগে তাই না? মনে হয় এক্ষুনি গিয়ে গলা টিপে দেই। ওই চলো, কফি শপে বসে একটু কথা বলি। তোমার সাথে কয়েকদিন হলো কথাই হয় না। রাসেল, না না, ওই শাকচুন্নির সাথে কথা বলতে একটুও রাজি হবে না। না, আমার এখন সময় নেই, আমাকে এক জায়গায় যেতে হবে। বাই নিধি, ভালো থেকো। বলেই রাসেল জেরিনের আর কোনো কথা না শুনিয়ে হনহন করে চলে যায়। রাসেল, রাসেল, কথাটা তো শুনে যাও না। চলেই গেল, থাক, কিছু ভাল লাগে না। পেতনি, টিকটিকি, কলভূতনি, দেখেছিস? এটাই হলো আমার স্বামী। আমার মনের কথা ঠিকই বুঝতে পারে। শখ কত আমার স্বামীর সাথে কফি শপে বসে আড্ডা দিবে। রাসেলের সোজা বাড়িতে চলে আসে, কিন্তু বাসায় এসে জেরিনকে কোথাও দেখতে পায় না। একটু পর জেরিনও বাসায় চলে আসে। এই তুই কোথায় গেছিলি? আমি বাসায় তোকে পেলাম না। বাইরের মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করলে কি আর ঘরের বউ কোথায় থাকে সেটার খেয়াল পাওয়া যায় নাকি? ফালতু কথা একদম বলবি না, আর আমি যার সাথে মন চায় কথা বলবো, তাতে তোর কি? জেরিন দৌড়ে গিয়ে রাসেলের কলার ধরে। আমি কি মানে? তুমি আমার স্বামী, সেটা কি ভুলে গেছো? কোনো মেয়ের সাথে দেখলে একদম খুন করে ফেলবো। জেরিনের চোখ দিয়ে মনে হচ্ছে রাগের জন্য আগুন বের হচ্ছে, এখনই সব পুরো তছনছ হয়ে যাবে। শোনো, আমি আগে যা করেছি সব ভুল করেছি। এখন আমাদের সন্তানের কথা চিন্তা করে আমাকে মাফ করে দাও। রাসেল কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজায় কলিং বেলটা বেজে ওঠে। জেরিন গিয়ে দরজা খুলতে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কেননা দরজার সামনে দাঁড়িয়েছে শাওন। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আর আপনি ঢাকায় কবে আসলেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আমি আপনার ভাবিকে নিয়ে ঢাকায় এসেছি ডাক্তার দেখাতে। রাসেল দরজার কাছে যেতে দেখতে পায় ওর বন্ধু শাওন জেরিনের সাথে কথা বলতেছে। দোস্ত কেমন আছিস, আর কবে আসলি? ভালো আছি। আর বলিস না, তোর ভাবি অসুস্থ। আমাদের ওইখানে অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো কাজই হয় না। তাই এইখানে ডাক্তার সজীবের কাছে এসেছি। তা ভাবি কোথায়, তাকে তো দেখছি না। আর বলিস না দোস্ত, হাসপাতালে এসে পড়েছি ইয়া বড় এক লম্বা সিরিয়ালে। আর তোদের বাসার ঠিকানা তো আমাকে বলেছিলি, তাই হাসপাতালে তোর ভাবিকে রেখে আমি আসলাম তোদের সাথে একটু দেখা করতে। ও আচ্ছা ভাইয়া, আপনি আগে ভিতরে আসেন, বসে তারপর সব কথা বলবেন, কেমন?
দেখছেন নি আপনারা কি মেয়ে, এটা আমার সাথে কত খারাপ আচরণ করে, অথচ আমার বন্ধুদের সাথে কত ভালো ব্যবহার করতেছে। আসলেই এই মেয়ের মনে কখন কি চলে সেটা বোঝা বড় তাই। না ভাবি, আমি এসেছিলাম দেখা করতে, আর দেখা তো হলোই। আর ওখানে আপনার ভাবি আবার চিন্তা করবে। ভাইয়া, আপনি আমাদের বাসায় এসেছেন আর আমি আপনাকে না খেয়ে যেতে দিব? এটা কিভাবে হয়? অনেক ছোড়াছুড়ি করার পরে শাওন ভেতরে এসে খাবার খেয়ে নেয়। আচ্ছা দোস্ত, গ্রামের সবাই কেমন আছে? সবাই অনেক ভালো আছে। সবাই শুধু তোর কথা অনেক বলে। একবার গিয়ে একটু ঘুরে আসলেই তো পারিস। যাব কিছুদিন পরে, তোর ভাবিকে সাথে নিয়ে ঘুরে আসবো। শাওন জেরিনের কথা বলার ধরন দেখে রাসেলকে কানে কানে বলে, আচ্ছা দোস্ত, ভাবি এত ভালো ব্যবহার করতেছে, তাহলে কি তোর সাথে সব ঠিক হয়ে গেছে নাকি? সেই কপাল কি আমার আছে বল? তবে আগের থেকে এখন একটু ভালো ব্যবহার করে। এই, তোমরা কি ফুসুর ফুসুর করতেছো? না তো কিছু বলছি না, একটু এমনি কথা বললাম। আচ্ছা জেরিন, আমি শাওনকে একটু আগে দিয়ে আসি। যাও। আর শোনো, ভাবির জন্য খাবার নিয়ে যাইও, কেমন? ভাবি এটার কি দরকার বলেন? এমনিই অনেক করলেন আমার জন্য। ভাই, আমরা আপনাদের উপকারে আসতে পারলেই নিজেদেরকে ধন্য মনে করব। তারপর আরও অনেক কথা বলে শাওন ও রাসেল খাবার খেয়ে বেরিয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে একটা রিক্সা নিয়ে। রাসেল, ভাবি পুলিশ হয়ে কি তোর সাথে খারাপ ব্যবহার করে? আগে অনেক খারাপ ব্যবহার করতো, কিন্তু কিছুদিন হলো তেমন খারাপ ব্যবহার করে না। কিন্তু আমি আগের মতো আর ওর পিছনে থাকি না। কি লাভ মিথ্যা মায়া বাড়িয়ে? সেটাও ঠিক বলেছিস। তবে আমার মনে হয় ভাবি এখন আগের থেকে অনেক পাল্টে গেছে। তা না হলে এত ভালো ব্যবহার করতো না। এসব কথা বাদ দে, আর নাম, হাসপাতালে চলে এসেছি। তারপর দুই বন্ধু রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে হাসপাতালের ভিতরে চলে যায়। ভাবি কেমন আছে? কেমন থাকি বলেন ভাই, এই রোগবালাই নিয়ে বেঁচে আছি কোনো রকম। ভালো। আর চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। শুধু আল্লাহর উপরে ভরসা রাখুন। আর কয়েকজন পরে সিরিয়াল। আরও নাকি 20 জন আছে? অনেক করে বললাম, আমরা দূরে থেকে এসেছি, আমাদের একটু আগে দেখতে, কিন্তু কেউ আমার কথা শুনলো না। দাঁড়ান, আমি দেখছি কি করা যায়। আপনি এখানে বসেন, আর শাওন আমার সাথে আয়। কোথায় যাব এখন আবার? আমার পিছে পিছে আয়, তারপর দেখ কোথায় যাই। তারপর রাসেল সোজা সজীবের রুমে ঢুকে পড়ে। কেউ বাধা দিল না, কারণ সবাই তো ওকে চেনে। কে রে রাসেল, তুই এখানে? আর হঠাৎ কি মনে করে আসলি সেটা কি জানতে পারি? চাচ্চু, আমি কিন্তু বাবাকে বলে তোমার ডাক্তারি বন্ধ করে দেব। কেন, আমি আবার কি করলাম সেটা আগে বল। এইদিকে এদের কথা শুনে শাওন কিছুই বুঝতে পারছে না, সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার বন্ধু গ্রাম থেকে তার স্ত্রীকে নিয়ে এসেছে, তুমি এখনো তাকে বাইরে রেখেছো কোন সাহসে? বাবা দেখ, সব কিছু তো নিয়মকানুন মেনেই করতে হবে, তাই না? আমি এত নিয়মকানুন মানতে পারবো না। তুমি এখন ভাবিকে দেখবে, শেষ কথা। না দেখে কি আর কোনো উপায় আছে? তুই কি আর আমার কথা শুনবি নাকি? তারপর শাওনের স্ত্রীকে দেখে সব পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ করে। তেমন কোনো সমস্যা নেই, ঔষধ খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা দোস্ত, ডাক্তারকে তুই কিভাবে চিনলি সেটা তো বুঝতে পারছি না। আরে ইয়া, তোকে তো বলতেই ভুলে গেছি। আমি আমার বাবা মাকে পেয়েছি, আর ডাক্তার হলো আমার চাচা। কি বলিস এই সব? রাসেল তারপর সব কিছু খুলে বলে। সেটা শুনে শাওন অনেকটাই খুশি হয় যে রাসেলের কষ্ট একটু হলেও কমবে। দোস্ত, ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? দেশের নামকরা বিজনেসম্যানের একমাত্র ছেলে হয়েও তাকে মানুষ হতে হয়েছে রাকালের ঘরে এতিম হয়ে। দোস্ত, কিন্তু এটা তুই কাউকে বলিস না। যে এখনো এই কথাটা জানে না, আর জানাতে চাই না। এরপর আরও অনেক কথা বলে শাওনরা চলে যায়, আর রাসেল বাইরে কিছু কাজ করে বাসায় চলে আসে। আর বাসায় এসে রাসেল তো অবাক, কেননা জেরিন কান্না করতেছে। বারে, আবার রান্না করতে শিখলো কবে থেকে সেটা তো বুঝলাম না। দেখে একটু রহস্যটা শুনে আসি। রাসেল ধীরে ধীরে রান্নাঘরের দিকে আসতে থাকে, আর খাবারের গন্ধে ততই মুগ্ধ হচ্ছে। খুব সুন্দর গন্ধ আসতেছে, মনে হয় খাবার খুবই টেস্ট হবে। আহ বউ, আমার মনে হয় পাক্কা রাঁধুনি হয়েছে। কি ব্যাপার ম্যাডাম পুলিশ, আজকে রান্নাঘরে? ও তুমি? আমি একটু রান্না করতেছি। তোমার তো অনেক কষ্ট হয় রান্না করতে, তাই ভাবলাম আজকের রান্নাটা আমিই করি। কে বাতে, আজকে রান্না করতেছে তো কাজের মেয়ে মনে হবে না তো?
তোমাকে বলো। কাজের লোক মনে হবে কেন? হুম, আমি তো তোমার বউ, আর বউদের সংসারের কাজ করতেই হবে, এটাই তো আমাদের সমাজে নিয়ম। আরে বাহ, আজকে তুমি সব নিয়ম বুঝতে পারলে। তাহলে আগে সব কি উল্টো নিয়ম ছিল নাকি, সেটা একটু বলো দেখি। এইসব কথা বাদ দিয়ে বলো, ভাবির কি অবস্থা দেখলে? আর তারা কি চলে গেছে নাকি? এইভাবে তাদের দুজনের মাঝে আরও অনেক কথা হয়। রাসেল রুমে চলে আসে ফ্রেশ হওয়ার জন্য। রাসেল ওয়াশরুমে আসে, তখনই ওর ফোনে নিধির কল আসে, যা জেরিনের চোখ এড়ায় না। জেরিন ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি নিধি বলছি। আপনি কে? আর রাসেল ফোন আপনার কাছে কি জন্য? জামাইয়ের ফোন বউয়ের কাছে থাকবে না তো কোথায় থাকবে শুনি একটু? আজব ধরনের কথা বলেন আপনি। কি? বউ মানে কিসের বউ? আপনি মিথ্যে বলতেছেন। রাসেলের কোনো বিয়ে হয়নি, আপনি প্লিজ মজা করেন না। তখনই ওয়াশরুম থেকে রাসেল বেরিয়ে আসে, জেরিনের হাত থেকে ফোনটা নিয়ে কলটা কেটে দিয়ে ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। তোর সাহস কী করে হয় আমার ফোন রিসিভ করার? আর নিজের স্বামীর কাছে স্বামীর অধিকার দিতে লজ্জা করে তোর? তাহলে অন্যের কাছে যে আমার বউ বলে পরিচয় দিচ্ছিস, লজ্জা করছে না? তোর মান সম্মান বেঁচে আসছোস না রাখলে কে নিজের স্বামী বলে দাবি করতে? জেরিনের চোখে পানি। রাসেল তো সব ঠিকই বলছে এইসব কথা। রাসেলকে জেরিন বলতো, এখন তো তাকে এইসব শুনতেই হবে। জেরিন কেঁদে কেঁদে রাসেলের কলার ধরে উপরের কথাগুলো বলল। দেখো, তুমি আমাকে মারো কাটো যা খুশি করো, আমি কোনো প্রতিবাদ করব না। শুধু তোমার পায়ের নিচে আমাকে একটু স্থান দাও, এটাই আমার কাছে বড় পাওয়া হবে। নিধি তোমাকে কেন ফোন দিবে বলো? বোন তো ভাইয়ের সাথে কথা বলতে পারে, এটা কি অস্বাভাবিক কিছু নাকি? হ্যাঁ, আজব তো। শোনো, যদি ভাই বোনের সম্পর্কের মতো কথা শোনে মনে হতো তাহলে আমি কিছুই বলতাম না। নিধির কথার ধরন শুনেই বোঝা যায় ও তোমাকে ভালোবাসে, আমার থেকে তোমাকে কেড়ে নিতে চায়। প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না, আমি বাঁচতে পারবো না। ও আমাকে ভালোবাসলেই তাই তোর কি? তুই তো নিজের মুখেই বলেছিস আমি তো স্বামী হওয়ার যোগ্য না, কিন্তু নিধি আমাকে ওর যোগ্য মনে করে, কখনো রাখাল মনে করে না। শোন, তুই যদি ওই মেয়ের সাথে মেলামেশা করিস তাহলে একেবারে খুন করে ফেলবো, এই আমি বলে দিলাম। আগে তোকে খুন করব, তারপর তোমার বুকে মাথা রেখে আস্তে আস্তে নিজের জীবনটা দিয়ে দেব। আমার জন্য তুই তোর মূল্যবান জীবন দিবি? হাসালি রে, তোর সাথে কথা বলে বিতা হটতেরি। রাসেল কথাটা বলেই বাইরে চলে যায়, আর জেরিন বসে বসে কান্না করে যাচ্ছে। আজ যেন তার চোখের পানি কোনো বাধা মানছেই না, সব কিছু তার ভুলের জন্যই সহ্য করতে হচ্ছে। এটা যে তার ভাগ্যের লিখন, মেনে নিতেই হবে। তুমি যতই আমাকে কষ্ট দাও না কেন, এই জীবন থাকতে আমি তোমাকে ছাড়বো না। পরের জন্মেও আমার জীবন সঙ্গী হিসেবে বিধাতার কাছে তোমাকেই চাইবো। রাসেল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিরিবিলি একটা জায়গায় এসে গাছের নিচে টুপ করে বসে পড়ে। আকাশের দিকে তাকিয়ে আনমনা হয়ে ভাবছে কিছু সময় আগে যা ঘটনা ঘটে যাওয়া। কি করবে সে, কিছুই তো বুঝতে পারে না। একদিকে জেরিন, একদিকে নিধি, এইসব ভাবছে। হঠাৎ রাসেলের চোখ আটকে যায় সামনের দিকে। ডিজের লোক ফোনে বলতেছে আজকে নাকি ডিজে আসবে। রাসেল ওই লোকটার পিছনে পিছনে চলে যায় ফলো করতে করতে। এক সময় লোকটা সেই বাড়িতে ঢুকে পড়ে। কিছু সময় পরে ডিজে অনেকগুলো গাড়ি নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। রাসেল ছদ্মবেশে পুলিশ আসতে বলে। কিছু সময়ের মধ্যে পুরো বাড়ি ঘেরাও করে ফেলে। এক সময় ডিজের লোকের সাথে পুলিশের যুদ্ধ হয়, যাতে ডিজের অনেক লোক মারা যায় আর অনেক পুলিশও আহত হয়। তবুও রাসেলের মিশন সম্পূর্ণ হয়। ডিজিকে ধরে পুলিশকে দিয়ে থানায় পাঠিয়ে দিয়ে সেও বাসায় চলে আসে। জেরিন দরজার সামনে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে রাসেলের জন্য অপেক্ষা করতেছে। কি ব্যাপার ম্যাডাম, এখন এখানে দাঁড়িয়ে আছেন যে? তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। যাও গিয়ে হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার রেডি করতেছি। রাসেল কিছু না বলেই ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আর তখনই জেরিনের ফোনে একটা কল আসে, আর কলটা রিসিভ করার পরে